সুনিতা দেবীর বরাবরই একটু ডানপিটে ধরনের মেয়ে পছন্দ ছিল, কিন্তু ঈশ্বরের এমন পরিহাস যে তার কপালে কন্যা সন্তান জোটেনি, তার কপালে জুটেছে পুত্র সন্তান, তাও আবার মেয়েলি স্বভাবের। তাই সে নিজের ছেলে অমিতের প্রতি সবসময় খুবই বিরক্ত বোধ করে। দেখতে দেখতে প্রায় বেশ কিছু বছর কাটে। সুনিতা দেবী তার ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজতে শুরু করে, কিন্তু তার মেয়ে খোঁজা মানে হলো মেয়েরূপী ডানপিটে ছেলে খুঁজে বের করা। সেই কারণে সে অনেক সম্বন্ধ নাকচ করে দেয়। এভাবেই সে একদিন গিয়ে পৌঁছায় বিথির বাড়িতে। কি ব্যাপার দাদা, আমরা এতক্ষণ ধরে বসে আছি কিন্তু আপনার মেয়ে এখনো আসছে না কেন? আমরা আপনার মেয়েকে দেখবো বলে সেই কখন থেকে বসে আছি, আর বেশিক্ষণ কিন্তু আমরা বসে থাকতে পারবো না। দিদি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। আসলে রাত দিন নিজের কাছে প্রচুর ব্যস্ত থাকে, তাই একদম সময় পাই না। আর ও যা কাজ করে তাতে নিজের জন্য 1 ঘন্টা সময় বার করা মানে অনেক চোর আর ডাকাতদের শান্তি, বুঝেছেন? সেই জন্যই। নীতেশ বাবুর এরকম কথা শুনি সুনিতা দেবী ও অমিত একটু অবাক হয়, কারণ তাদের কাছে এখনো বিথির বাবা প্রকাশ করে না যে তার মেয়ে আসলে কনস্টেবলের চাকরি করে। কারণ নীতেশ বাবুর মনে সবসময় ভয় ছিল যদি ছেলেপক্ষ মেয়ে কনস্টেবল শুনে বিয়ে না করে চলে যায় তাহলে তার মেয়ের আর কখনো বিয়ে হবে না। প্রায় কিছুক্ষণ কেটে যাওয়ার পর বিথি বাড়িতে ফিরে আসে। আজকে তোকে একটু বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি আসতে, আর তুই সেই দেরি করে বাড়িতে ফিরলি। তোর জন্য ছেলে পক্ষ সেই কখন থেকে অপেক্ষা করছে। এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু তোর বিয়ে আর হবে না বলে দিলাম। ও, তুমি আবার ছেলেপক্ষকে আমাকে দেখার জন্য ডেকেছো? আমি কিন্তু এদেরকে কনস্টেবলের রুলের বাড়ি মেরে ভাগাবো। তোমাকে আমি বলে আসছি যে আমি বিয়ে করব না, আর তুমি আমার কথা শোনো না কেন? সুনিতা দেবী বিথির এমন কথা শুনতে পায়। তার উপর বিথি আবার কনস্টেবলের ড্রেস পরে আছে এবং তার পুরুষালী চেহারা সুনিতা দেবীর মন কেড়ে নেয়। সে মনে মনে ঠিক করে যে সে বিথিকেই নিজের বাড়ির বউ বানিয়ে নিয়ে যাবে। নিজের মেয়েলি ছেলের সঙ্গে এরকম কনস্টেবল বউ একেবারে দারুণ জুটি বলে তার মনে হয়। তোমার মতো মেয়েরই আমার দরকার বিথি। তোমাকে দেখতে এসেছি বলে তুমি প্লিজ রাগ করো না। তুমি দয়া করে এই বিয়েতে রাজি হও, কারণ আমার ছেলেটা বিয়ের পর তোমার হাতে রুলের বাড়ি খেলে মানুষ হয়ে যাবে। ওমা, এত ডান পিঠে মেয়ে আমি বিয়ে করবো না। ও আমাকে রুলের বাড়ি মারলে আমার খুব লাগবে। তুমি যে বলেছিলে আমার জন্য ঘরোয়া বউ খুঁজবে, কিন্তু এই মেয়ে তো একেবারে বেটা ছেলেদের মতো, তার উপর আবার কনস্টেবলের চাকরি করে। ওরে বাবা, ন্যাকা পুরুষ আমার। তোমার থেকে দেখছি আমি যে চোরগুলোকে ধরি সে চোরগুলোর বেশি সাহস আছে। ব্যাটা ছেলে মানুষ এত নরম গলায় কথা বললে হবে? পুরুষদের তো শৌর্যশালী হওয়া দরকার। বিথি প্রথমে কিছুতেই অমিতকে বিয়ে করতে চায় না, কিন্তু তার বাবা মা তাকে অনেক করে বোঝালে শেষ পর্যন্ত সে বিয়েতে নিজের মতামত দেয়। কি আর করব, এই মেয়েলি ছেলেটাকেই বিয়ে করে নি। বিয়ের পর অন্তত আমার মাথার উপর থেকে নেচে বেরিয়ে যাবে না, কারণ আমি একই রাত দিন চোর পেটাই। এখন চোরের সাথে নিজের বরকেও পেটাবো, কি আছে? বিথি বিয়েতে নিজের মতামত দিয়ে দিলে সুনিতা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। কিছুদিনের মধ্যেই অমিতের সঙ্গে বিথির ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর আচ্ছা বৌমা, তুমি যে কনস্টেবল হয়ে সারাদিন এত চোর ধরো, ডাকাত ধরো, তারপর তাদেরকে ধরে ধরে রুলের বাড়ি মারো, তোমার ভয় লাগে না? তোমার মতো এমন সাহসী কনস্টেবল মেয়ে যে আমার বাড়ির বউ হয়ে এসেছে তাতে আমি কিন্তু ভীষণ খুশি। না না মা, চোর পেটাতে আবার ভয় কিসের? ওদের পিঠে যখন রুলের বাড়ি পড়ে ওরা তো বাবা গো মা গো বলে চিৎকার করে ওঠে, তখন তো আমার খুব ভালো লাগে। যদি কোনোদিন সুযোগ পাই তাহলে আপনাকে সামনাসামনি দেখাবো যে আমি যখন চোর আর ডাকাতদের পেটাই তখন তাদের মুখগুলো দেখতে কেমন লাগে। ঠিক এমন সময় ঘরের ভেতর থেকে অমিত বেরিয়ে আসে। সে বউয়ের সঙ্গে তার মায়ের এরকম হাসি ঠাট্টা এবং গল্প মোটেই পছন্দ করতে পারে না। কিছুক্ষণ পরেই তো কনস্টেবল সেজে কাজে বেরিয়ে পড়বে, কিন্তু কাজে যাওয়ার আগে তো একবার মনে হয় না যে বরের জামা কাপড়টা একটু ইস্ত্রি করে দিই বা বরকে একটু গরম চা করে খাওয়াই। কি, তোমার তো দেখছি সাহস মন্দ নয়। তুমি কনস্টেবল বউয়ের হাতে চা খেতে চাইছো? আমি প্রত্যেকদিন রাত্রিবেলা থানা থেকে ফিরে এসে তোমাকে আর তোমার পরিবারকে রান্না করে খাওয়াই, সেটা কি কিছুই নয়? সেটা প্রত্যেক বউয়েরই ধর্ম বিথি। যাও যাও, এই শীতের মধ্যে আমার জন্য গরম গরম মালাই চা আর নিমকি ভেজে নিয়ে এসো, যাও। ওরে বাবারে চাদু আমার, ওনাকে আমি গরম গরম মালাই চা আর নিমকি ভেজে খাওয়াবো নাকি? মা, আমি চোরকে কিভাবে রুলের বাড়ি মারি সেটা আপনি দেখতে চেয়েছিলেন না? আপনাকে আমি এক্ষুনি লাইভ দেখিয়ে দিচ্ছি যে কনস্টেবলরা কি করে রুলের বাড়ি মারে। এই বলে কনস্টেবল বউ নিজের রুল নিয়ে এসে তার বরের পেছনে দুমদুম করে রুলের বাড়ি মারতে থাকে। সুনিতা দেবী কনস্টেবল বউয়ের এরকম রূপ দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। সে এতই মজা পায় যে সে জোরে জোরে হাততালি দিতে শুরু করে।
সেদিনের পর থেকে অমিত সবসময় কনস্টেবল বউয়ের ভয়ে একেবারে অতিষ্ঠ হয়ে থাকে। কনস্টেবল বউ নিজে শ্বশুর বাড়িতে পুরো হিটলারের মতো নিয়ম জারি করে। সে নিজের বরের উপর বিশেষ করে খুবই অত্যাচার করে, কিন্তু শাশুড়ি মা এবং কনস্টেবল বউয়ের বেশ গলায় গলায় বন্ধুত্ব হয়। একদিন সুনিতা দেবীর জন্মদিনে সে তার বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ করে। কি হলো সুনিতা, সে কখন থেকে তুমি তোমার বৌমার জন্য অপেক্ষা করছো? এদিকে তোমার কেকের উপর মোমবাতি গলে জল হয়ে যাচ্ছে। শোনো, আমার বৌমা তোমাদের মতো সবসময় বাড়িতে বসে থাকে না। আমার বৌমা কনস্টেবলের চাকরি করে, তাই ওর মুখ দেখার জন্য তোমাদেরকে তো একটু অপেক্ষা করতেই হবে। এই বলে শাশুড়ি মা তার বৌমাকে ফোন করে। আজকে এত দেরি হচ্ছে কেন বৌমা? তুমি যখন সকালবেলা বেরোলে তখনই তোমাকে বলে দিয়েছিলাম আজকে তাড়াতাড়ি বাড়িতে আসতে। আজকে আমার জন্মদিন, একটু না হয় কম করে চোর ধরলে। তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। মা, আজকে একটা এক্সট্রা চুরির কেস পড়েছে। চুরি বললেও ভুল হবে, একেবারে জাদরেল ডাকাতি বলে যাকে। আপনি আর কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, আর বাড়িতে ঢোকার সময় নিজের কনস্টেবলের রুলটা হাতে নিয়ে ঢুকবে, যাতে আমার সব বান্ধবীরা তোমাকে দেখে ভয় পেয়ে যায়। বিশেষ করে পরিণীতা যাতে একেবারে হিংসায় ফেটে পড়ে যে আমার বৌমা কনস্টেবল। শাশুড়ি মায়ের এমন কথা শুনি বৌমার বুক একেবারে গর্বে ভরে ওঠে, কারণ স্বাভাবিকভাবেই কারো শাশুড়ি মা এত সাহায্যপূর্ণ মনোভাব পোষণ করে না। বিশেষ করে বাড়ির বৌমা পুলিশে কিংবা কনস্টেবলে চাকরি করবে, সেই কথা অনেকে মেনে নিতেই পারে না। কিন্তু সুনিতা দেবীর ব্যবহার হয় একেবারে অন্য রকমের। সে মনে করে যে তার বাড়ির মেয়ে হোক কিংবা বৌমা, তারা যেন পুরুষ সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় চলতে পারে। আর তার উপর যদি বাড়ির বৌমা পুলিশ কিংবা কনস্টেবল হয়, তাহলে তো সোনাই সোহাগা। কিছুক্ষণ পরেই বিথি কনস্টেবলের ড্রেস পরে এবং হাতে রোল নিয়ে মাথায় পুলিশের টুপি পরে জন্মদিনের অনুষ্ঠানে চলে আসে। সকলে এত স্মার্ট কনস্টেবল বৌমা দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বাবা রে, তোমার বৌমা তো বেশ ভালোই। কি সুন্দর লম্বা চওড়া ফর্সা টুকটুকে দেখতে, তার উপর আবার খাকি ড্রেস পরে হাতে লাঠি নিয়ে মাথায় টুপি পরে একেবারে দারুণ লাগছে যে। তোমরা আমার বৌমাকে নজর দিও না। আমি জানি আমার বৌমা পাড়ায় সেরা, কারণ আমি তোমাদের মতো আমার বৌমাকে বাড়িতে চার দেওয়ালের ভেতরে আটকে রাখি না তো। এই বলে সুনিতা দেবী সকলের উপস্থিতিতে নিজের জন্মদিনের কেক কাটে। এমন সময় কনস্টেবল বৌমা নিজের শাশুড়ি মায়ের জন্য একটা খুব সুন্দর উপহার ব্যাগ থেকে বের করে, যা হলো একটা দামি 7 নলির সোনার হার। এমন দামি সোনার হার দেখে সকলের চোখ একেবারে চকচক করে ওঠে। এই নিন মা, আপনার জন্মদিনের উপহার। আমি নিজের মাস মাইনে দিয়ে আপনার জন্য 7 নলির সোনার হার নিয়ে এসেছি। আশা করি আপনার এই সামান্য উপহারটা পছন্দ হবে। কি, এই 7 নলির হার আবার সামান্য উপহার? এমন সুন্দর আর দামি উপহার আমাকে আজ পর্যন্ত আমার স্বামীও দেয়নি। এমনকি আমার মেয়েলি ছেলেটাও চাকরি পাওয়ার পর আমাকে একটা গিফট পর্যন্ত দেয়নি। কিন্তু আমার বৌমা আমাকে এত দামি একটা উপহার দিয়েছে, আমি ভীষণ খুশি। কিন্তু সুনিতা দেবীর বান্ধবীরা এমন দামি সোনার হার দেখে হিংসায় পুরো ফেটে পড়ে। তারা মন খুলে সুনিতা দেবীর এমন দামি হারের প্রশংসা পর্যন্ত করতে পারে না। এসব লোক দেখানো। বৌমা কনস্টেবলে চাকরি করে, মাস গেলে লাখ লাখ টাকা মাহিনা পায়, সুতরাং লোক দেখাতে হবে না যে শাশুড়ি মায়ের জন্মদিনে দামি উপহার দিচ্ছে। আমার মনে হচ্ছে এতে জন্মদিনের অনুষ্ঠানে আসাটাই ভুল হয়েছে। এই বলে পারমিতা দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু কনস্টেবল বৌমার কাছে এমন দামি 7 নলির হার উপহার পেয়ে সুনিতা দেবী একেবারে গদগদ। সে বুঝতে পারে না যে নিজের কনস্টেবল বৌমাকে মাথায় রাখবে নাকি সোফাতে বসাবে। এভাবে প্রায় 2-1 দিন কাটে। একদিন রাত্রিবেলা সকলে মিলে ঘুমিয়ে পড়েছে, সেই সময় কনস্টেবল বৌমার ফোন বেজে ওঠে। বিথি, তুমি যেখানেই আছো তাড়াতাড়ি এখানে চলে এসো, কারণ একটা বড় ডাকাতের কেস ধরা পড়েছে আর আমাদেরকে এক্ষুনি সেখানে যেতে হবে। তাই প্লিজ কাম ফার্স্ট। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আসছি। এই বলে বিথি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কনস্টেবলের ড্রেস পরে নেয়। কিন্তু এত রাত্রিবেলা বাড়ির বউয়ের বাইরে বেরোনো অমিত কিছুতেই পছন্দ করে না। এর ফলে সে বিথিকে আটকানোর চেষ্টা করে। তোমার জন্য তো রাত্রিবেলা শান্তি করে ঘুমাতেও পারবো না দেখছি। উনি চললেন এখন ডাকাত ধরতে। তুমি লোকের বাড়িতে ডাকাত পড়েছে তাই জন্য সেইখানে যাচ্ছ। এখন যদি আমাদের কোনো বিপদ হয় তখন আমাদেরকে কে বাঁচাবে? কেন, বাড়িতে তোমার মতো একটা আদ্দামরা ব্যাটা ছেলে থাকতে তোমাদের আবার বাঁচানোর জন্য আমাকে প্রয়োজন? বেশি কথা না বলে চলো আমার সঙ্গে। আমি বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়বে। বিথির কাছে বকুনি খেয়ে অমিত আর কোনো কথা বলে না। তারা দুজনে মিলে ঘরের বাইরে বেরোয়। হঠাৎ করে তারা দুজনে লক্ষ্য করে যে সুনিতা দেবীর ঘরের দরজা খোলা।
বিথির সামান্য একটু সন্দেহ হয়, সেই কারণে সে ঘরের দিকে এগিয়ে যায়। ঘরে গিয়ে এক বিস্ময়কর দৃশ্য দেখে দুজনে ভীষণ পরিমাণে অবাক হয়। হ্যান্ডস আপ! এত বড় সাহস! কনস্টেবলের বাড়িতে চুরি করতে এসেছিস, তাও আবার গায়ে শাল চাপা দিয়ে। সাহস তো কম নয়, তুই আমার শাশুড়ি মায়ের ঘরে ঢুকে ওনার আলমারি খুলেছিস। বিথির এমন কথা শুনে সুনিতা দেবীর ঘুম ভেঙে যায়। সেই মুহূর্তে ঘুম থেকে সে ধরফর করে উঠে খাটের উপর বসে পড়ে। অমিত ঘরের আলো জ্বালালে তারা দেখে যে গায়ে শাল চাপা দেওয়া সেই চোর অন্য কেউ নয়, বরং সুনিতা দেবীর বান্ধবী পরিণীতা দেবী। সে সুনিতা দেবীর 7 নলি সোনার হারের লোভে রাত্রিবেলা চোরের মতো শীত কাটতে এসেছিল। সে শীতের রাতে সুনিতা দেবীদের রান্নাঘরের পেছনে দরজা দিয়ে কোনো মতে টপকে ঘরের ভেতরে ঢুকে পড়ে, আর তারপরে সুনিতা দেবীর ঘরে এসে তার আলমারির চাবি খুঁজে সেখান থেকে 7 নলির হার বের করার চেষ্টা করে। প্রথম থেকে সেই হারের উপর তার চোখ ছিল, সেই কারণেই সে চুরির পথটাকেই বেছে নেয়। আমার ভুল হয়ে গেছে কনস্টেবল বৌমা, আমাকে প্লিজ তুমি ছেড়ে দাও। আমি আর কখনো তোমাদের বাড়িতে চুরি করতে আসবো না। এই 7 নলি হার দেখে আমার খুব লোভ হয়েছিল, সেই কারণে আমি এমন কাণ্ড ঘটিয়েছি। এসব ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি আমার বাড়িতে চুরি করতে আসবে? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার বাড়িতে আমার বৌমা কনস্টেবল, সুতরাং তার চোখের ফাঁক থেকে কোনো চোর পালাতে পারে না। বৌমা, তুমি ভালো করে এর পেছনে রুলের বাড়ি মারো তো, তাহলে যদি আমার চোর বান্ধবীর শিক্ষা হয়। এমন কথা শুনে পারমিতা দেবী ভয়ের চোটে সেখান থেকে পালাতে চায়, কিন্তু সেই সময় অমিত নিজের কনস্টেবল বউয়ের হাত থেকে রুল নিয়ে পরিণীতা দেবীর পায়ে একটা বাড়ি মারে। এর ফলে পরিণীতা দেবী হুড়মুড় করে মাটিতে পড়ে। তোমার কি মনে হয় আমি শুধু মেয়েলি স্বভাবের, তাই না? নিজের কনস্টেবল বউয়ের সাথে থেকে থেকে এখন আমিও রুলের বাড়ি মারা শিখে গেছি। এই বিথি, তুমি এই চোর কাকিমাকে তাড়াতাড়ি ধরে জেলে নিয়ে যাও তো। অমিতের এরকম পরিবর্তন দেখে সুনিতা দেবী এবং বিথি ভীষণ পরিমাণে খুশি হয়। কনস্টেবল বৌমা পরিণীতা দেবীকে ধরে জেলে নিয়ে চলে যায়। এভাবেই জীবনের প্রতিটা ক্ষেত্রেই কনস্টেবল বৌমার জন্য তার শ্বশুরবাড়ির লোকেদের বুক গর্বে ফুলে ওঠে।